ওকে, সো ওয়েলকাম টু মাই ক্লাস টুডে। লেকচার 3 যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আমি লেকচার 1 না স্টার্ট করে আমি কেন 3 স্টার্ট করতেছি, কারণ হচ্ছে আপনাদের বাংলাদেশ বিষয়ে যে 3টা বুক আমাদের আছে তার মধ্যে এইটা আমরা আপনাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। সে কারণে আজকের সেকেন্ড ক্লাসে আমি এটা দিয়ে স্টার্ট করতেছি আমাদের টপিকের মানে ধারাবাহিকতা। যেহেতু এই স্ক্রিপ্ট আমরা মূলত রিসেন্টলি তৈরি করা হয়েছে, সো এখন আমরা আগের যে ধারাবাহিকতা সেটা যেন রক্ষা হয় তার জন্য আসলে এখান থেকে স্টার্ট করা। এখানে আপনারা 6টা টপিক দেখতে পাচ্ছেন মোটা দাগে, বাট এর বাইরে এখানে ছোট ছোট কিছু আলোচনা আমরা দেখতে পাবো। আপনারা গত ক্লাসে যেটা পড়েছিলেন সেখানে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা পড়েছেন, বিশেষ করে বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে স্টার্ট করে একেবারে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত আপনারা একটা ধারাবাহিক আলোচনা আপনারা দেখেছিলেন, এবং যেটার জন্য আমি আপনাদেরকে একটা স্ক্রিপ্ট শেয়ার করেছিলাম যেটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেবি। আর আরেকটা স্ক্রিপ্ট ছিল, সে স্ক্রিপ্ট বলতে একেবারে পুরো বইটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো বইটা আপনারা, আমি ঠিক শিওর জানি না আপনারা আসলে পড়েছেন কিনা। এই বইটা আসলে শেয়ার করার উদ্দেশ্য ছিল যেন আপনারা টপিক বাই টপিক আপাতত যারা ডিভাইস ব্যবহার করে পড়েন তাদের জন্য যেন সুবিধা হয় আর কি। এখন আজকের থেকে আপনাদের এই বিশাল বই বা স্ক্রিপ্টগুলো আপনাদের আর পড়তে হচ্ছে না, কারণ সেখানে অনেকগুলো তথ্য আপনারা আসলে গুছিয়ে নিতে পারবেন না। সো আপাতত আপনারা এই আমার বুক নাম্বার 1 থেকে বুক নাম্বার 6 পর্যন্ত এগুলো পড়লে আপনাদের মোটামুটি সংক্ষেপে ম্যাক্সিমাম ইনফরমেশন আই হোপ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। আমাদের এখানে প্রথম সাব টপিক বা ছোট টপিক হলো বাংলাদেশ এবং বিশ্ব সভ্যতার যে পরিচয়। মূলত এখানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে একটা স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। এই স্যাম্পলটাতে দেখতে পাচ্ছি প্রাচীন সময়ে গণনা রীতির এখানে একটা প্রশ্ন আছে। আপনারা জানেন প্রাচীন সময়ে অনেক আহ, সভ্যতার আমরা নিদর্শন দেখতে পাই। যেমন ধরেন গণনা করা, কিংবা ধরেন আগুন আবিষ্কার করা, কিংবা চাকার আবিষ্কার, কিংবা গণিতের প্রথম যে হিসেব নিকেশগুলো মানুষ আবিষ্কার করে সেগুলোর ব্যাপারে, কিংবা ধরেন রাজ্য পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের প্রথম যে উদ্ভাবন। এখন নতুন যতটা জিনিস উদ্ভাবিত হয়েছে সেটা আপনি ধাতু বলেন, কিংবা আপনি প্রথম হচ্ছে মাছ ধরার টেকনিক বলেন, বা প্রথম আগুন জ্বালানোর টেকনিক, এই ধরনের প্রথম যা যা কিছু হয়েছে সভ্যতার ইতিহাসে এগুলো আমরা আমাদের এই অংশের মধ্যে পাই। তো প্রথম প্রশ্ন ছিল 12 মাসে বছর এবং 30 দিনে যে মাস আমরা গণনা করি এটা আসলে কোত্থেকে এসছে। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দেওয়া আছে, মিশরীয়দের থেকে এসছে। সো এই ধরনের প্রশ্ন আর কি কি হতে পারে আমরা একটু দেখে নিই। এখানে দুইটা ভাগ আপনারা দেখতে পাচ্ছেন, একটা গ্রিক সভ্যতা আর একটা মিশরীয় সভ্যতা। তো সভ্যতা ভিত্তিক এগুলো আপনারা আলাদা করে মনে রাখার চেষ্টা করবেন, কেন জানেন? ধরেন আপনার এখানে প্রথম নগরাষ্ট্রের উদ্ভব ঘটে কোথায়? গ্রিক সভ্যতায়। এরপরে প্রশ্ন আপনি চলে আসেন, যেমন ধরেন একদম সেকেন্ড লাস্ট প্রশ্নটা এখানে, জ্যামিতি বা উপপাদ্য বা গণিত ও চিকিৎসা ক্ষেত্রে কাদের অবদান প্রাচীন সভ্যতায় প্রথম, কাদের অবদান উল্লেখযোগ্য ছিল? তা আপনি এক্ষেত্রে বলতে পারেন গ্রিক সভ্যতা। আবার ধরেন অনেক সময় সভ্যতার নাম জানতে চাই, অনেক সময় সভ্যতার নাম দেওয়ার পরে নিচের কোনটি গ্রিক সভ্যতার অবদান, এইভাবে প্রশ্ন অনেক সময় আসতে পারে। তো যাই হোক, যেভাবে আসুক না কেন, মূলত গ্রিক সভ্যতার ক্ষেত্রে আপনারা 5টা শব্দ ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, ওই 5টা শব্দ যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য 5টা প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে আমার সাথে সাথে আপনারা পড়তে পারেন, একটা হচ্ছে পড়বেন গ্রিক সভ্যতা মানে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র কেমন? তারপর হচ্ছে নদী তীর কেন্দ্রিক সভ্যতা। তারপরে পড়বেন হচ্ছে আহ, সভ্যতার আদিভূমি, গ্রিক সভ্যতা। এটা অবশ্য এখানে এভাবে দেয়নি, বাট এটা মনে রাখবেন আপনারা। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে জ্যামিতিক, জাস্ট আপনি জ্যামিতি শব্দটা মনে রাখেন। ঠিক আছে, জ্যামিতিক গণিত চিকিৎসা তখন একসাথে আপনার মনে পড়ে যাবে। তাহলে জ্যামিতির আদিভূমি গ্রিক সভ্যতা, আরেকটি হচ্ছে গণতন্ত্রের আদিভূমি গ্রিক সভ্যতা বা গ্রিস। আধুনিক যুগের যেটা গ্রিস, এটাই হচ্ছে মূলত গণতন্ত্রের আদি ভূমি বা পিতৃভূমি আমরা বলতে পারি। সো আপনি যদি 5টা ওয়ার্ড মনে রাখতে চান তাহলে নগর রাষ্ট্র, নদী, তারপর আদি সভ্যতা, জ্যামিতি এবং গণতন্ত্র, এই 5টা শব্দ বা 5টা ফ্রেজ আপনার মুখস্থ রাখবেন। এই 5টা কার সাথে রিলেটেড? গ্রিক সভ্যতার সাথে রিলেটেড। এবার আসেন মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার ক্ষেত্রেও এখানে ওদের অনেকগুলো অবদান আছে। মিশরীয় সভ্যতার অবদানে কিন্তু অনেক অনেক পরীক্ষায় আসার মতন পয়েন্ট আছে। তো আপনারা যদি সংক্ষেপে যদি এগুলো মুখস্থ রাখতে চান তাহলে আমি বলবো খাতায়, আপনারা একটা নোট খাতায়
মিশরের সভ্যতার জন্য আপনারা এরকম 10-12টা ওয়ার্ড লিখবেন, লিখে ওই শুধু ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। এইভাবে লাইন বাই লাইন আপনারা মুখস্থ করার দরকার নেই, ভুলেও যেতে পারেন। তাহলে আপনারা যেমন ধরেন এই যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, এখানে মূলত প্রশ্ন একটা নীল। তাহলে মিশরীয় সভ্যতার কিওয়ার্ড হিসেবে আপনি নীল মনে রাখবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে কৃষি, দুইটা গেল শব্দ। তারপরে মনে রাখবেন লিখন পদ্ধতি। লিখন পদ্ধতির মানে তো জানেন, ওদের লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। আপনি লিখন পদ্ধতি মনে না রাখতে চাইলে আপনি চাইলে হায়ারোগ্লিফিক্স মনে রাখতে পারেন। আর হায়ারোগ্লিফিক্স পুরোটা পড়তে যদি কষ্ট হয়, তাহলে আপনি গ্লিফিক্সটা মনে রাখেন, তাহলে এটা আপনার মনে পড়ে যাবে, মানে পরীক্ষায় দেখলে আর কি। তাহলে নীল, কৃষি, গ্লিফিক্স। আর পিরামিড যে মিশরে আছে, এটা মনে হয় পৃথিবীতে আমরা কম বেশি সবাই জানি, বাচ্চারাও জানে, বাচ্চাকাল থেকে এটা পড়ে আসছেন আপনারা। সো পিরামিডটা মনে রাখতে পারেন। আর মনে না রাখতে পারলেও, না রাখতে চাইলেও আপনার মনে পড়ে যাবে আই হোপ, কারণ পিরামিড যে মিশরে আছে এটা আমরা জানি। জ্যোতির্বিদ্যা, এখানে এক্সট্রা করে এইটা মাথায় রাখতে পারেন। তাহলে নীল, কৃষি, গ্লিফিক্স, জ্যোতির্বিদ্যা। কেমন? আচ্ছা, এরপর আসেন আরো দুইটা জিনিস খুবই বিখ্যাত মিশরের, যেটা আমরা অনেকেই বিভিন্ন ডকুমেন্টারি গুলোতে দেখি। যেমন ফারাও রাজা, যেমন ফেরাউনের যে পিতৃভূমি, সেটা তো আমরা অনেকেই জানি। সো ফেরাউন, এটাকে আমরা মডার্ন যে ভাষাগুলা, সেখানে এই ফেরাউন শব্দটাকে মূলত তারা ফারাও বলে। কেমন? আর এদিকে হচ্ছে আবার ফেরাউন বলতে এখানে একটা কথা বলি, যেটা মূলত একটা বিশাল আহ, রাজার যে একটা তাদের কি ছিল, বংশানুক্রমিক যে তাদের রাজাদের যে একটা কি বলতে পারি আমরা, বংশানুক্রমিক যে একটা ধারা ছিল, মূলত সেটাই হচ্ছে ফারাও। হ্যাঁ। আর যদি আমরা যে ফেরাউনকে আমরা চিনি, সেটা তো মূলত আসলে একজন বাদশাহ বা রাজাকে আমরা চিনি। কিন্তু ফারাও বলতে কিন্তু ইতিহাসে যেটা বোঝানো হয়, সেটা কিন্তু ওই একজন না, টোটাল একটা কি আপনার বংশানুক্রমিক ধারা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আমরা একটু আগে পড়েছি, 365 দিনে যে বছর হয়, 30 দিনে যে মাস হয়, এটা তো অলরেডি একটু আগে পড়েছে। তো আপনি এখানে চারটা শব্দ মনে রাখেন তাহলে, ফারাও, হ্যাঁ, বছর, মাস, তারপরে হচ্ছে পিরামিড, অলরেডি একটু আগে আপনারা পড়েছেন। সবচেয়ে বড় পিরামিডের নাম বলে তখন ফারাও কুপুর, এটা বলতে পড়তে হবে। পিরামিড অলরেডি পড়েছেন। আর আপনারা জানেন আহ, ফারাওদেরকে এমনকি এখনো পর্যন্ত যে ফেরাউনের যে তার যে দেহটা দেখার জন্য অনেক পর্যটকরা যায়। তো তার দেহটা আসলে কিভাবে আছে, ওটা তো মমি করে রাখা হয়েছে, আপনারা অনেকে জানেন, এটা ইতিহাসের বইতে ছোটকাল থেকে পড়েছেন। সো এই জন্য এই মমির কথা আসলেই মূলত মিশরীয়দের কথা চলে আসে। তাইলে আপনি এই শব্দগুলো মনে রাখতে পারেন। কেমন? কি কি মনে রাখবেন তাইলে এখানে? ফারাও মনে রাখবেন, মাস, বছর মনে রাখবেন, তারপরে পিরামিড এবং মমি। পিরামিড তো অলরেডি বলেছি, সো মমি। আর লাস্ট অফ অল এখানে তিনটা প্রশ্ন আছে। এই তিনটা প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখেন আপনাদের শীট যেহেতু আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এই তিনটা লাইন আপনারা স্টার মার্ক দিয়ে রাখবেন। কেন জানেন? এই তিনটা প্রশ্ন বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় আসে। হ্যাঁ, এমনকি এগুলো একদম বিসিএস থেকে শুরু করে সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ইভেন আপনাদের এখানে যদি কেউ যদি কোনো ব্যাংকের পরীক্ষাও দেন, দেখবেন যে এরকম আহ, অল্প ব্যাংকের পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন সরকারি ব্যাংকগুলোতে খুব অল্প কয়েকটা কিছু থাকে। সো আপনার যে কোনো জায়গায় এই ধরনের প্রশ্নগুলো পেতে পারেন। মিশরকে নীল নদের দান বলেছেন কে, তারপরে হচ্ছে সর্বপ্রথম ঈশ্বরের ধারণা কে, এই যে প্রশ্নগুলো, এগুলো মোটামুটি দেখা যায়। এরপর আসেন সিন্ধু সভ্যতা। প্রথমে হচ্ছে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। মূলত আমাদের এই দক্ষিণ এশিয়ার যে সভ্যতাটা, ইতিহাসের, প্রাচীন ইতিহাসের মোটামুটি প্রখ্যাত বিখ্যাত, সেটা হচ্ছে এই সিন্ধু সভ্যতাটা। এটা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব ভারত এবং পাকিস্তানের আধুনিক যে মানে আমরা তাদের রাষ্ট্র ব্যবস্থা দেখি, কিংবা আমরা যদি মোগল আমলের যে শাসনকাল যদি দেখি, সেখানে যে আহ, উন্নতিটা আমরা পাই, মূলত এই উন্নতিটা তো আসলে হঠাৎ করে হয়ে ওঠেনি। এটার একটা ক্রমধারা ছিল। এই ক্রমধারাটা মূলত শুরু হয়েছে এই সিন্ধু সভ্যতা থেকে। এবং এই সিন্ধু সভ্যতাটা যে ছিল, সেটাও কিন্তু একটা সময় মানুষ জানতো না। এটা আবিষ্কার করছে, এখানে দেখেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, এই প্রমুখ ব্যক্তিগণ এরা এটা আবিষ্কার করেছিল 1922 সালে। এবং তারা এটা আবিষ্কার কিভাবে করে, যে বিভিন্ন প্রাচীন নিদর্শন তারা খুঁজে পায়। প্রথম দিকে তারা এই নিদর্শনগুলো পেয়ে বিস্মিত হয়, তারা গবেষণা করে, পরবর্তীতে দেখতে পায় বিশেষ করে কিছু কিছু এলাকায় একেবারে মাটির নিচে তারা মানে মাটি খুঁড়ে দেখতে পায়, সেখানে একেবারে রুম ভিত্তিক মানে ছোট ছোট সুন্দর মানে ডিজাইন সম্পন্ন কিছু বাড়ি। তো এইগুলো দেখে তারা সিদ্ধান্ত উপনীত হলো নিশ্চয়ই এখানে আগে মানুষ বাস করতো এবং তারা খুব উন্নত রুচির অধিকারী ছিল। এবং ইন্টারেস্টিংলি আমাদের এই সিন্ধু সভ্যতার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে
সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আপনারা জানেন কিনা এই যে আধুনিক যে সোয়ারেজ সিস্টেম, এটা অবশ্যই এখানে সেটা ধরে নাই, আমি আপনাদেরকে আমি জাস্ট মনে পড়লো তাই বললাম। আধুনিক যে সুয়ারেজ সিস্টেম বা পানি কিভাবে পাইপ দিয়ে চলে যাবে, আপনি বাসায় ইচ্ছে মতন পানি ব্যবহার করতেছেন, আপনার ওয়াশরুমে পানি ইউজ করতেছেন, এই যে ওয়াশরুমের ময়লা বা আপনার আহ, এই যে ধরেন আপনার এমনি সাধারণ বেসিনের যে পানি, এগুলো যে চলে যাওয়ার জন্য যে নিষ্কাশন ব্যবস্থাটা আমরা রাখি কেমন, এই এই ব্যবস্থাটা মূলত বলা হয় আর কি যে কোন সভ্যতায় প্রথমবারের মতন এটা দেখা যায়। তো এইটা একেবারে নগর সভ্যতার মাধ্যমে, মানে একেবারে নাগরিক জীবনটাকে স্মুথ করে তোলার জন্য এই মানে ওয়াটার সিস্টেমটা প্রপারলি যেন এটা কি হতে পারে, মুভ করতে পারে, এই সিস্টেমটা নাকি সিন্ধু সভ্যতার লোকজনে প্রথমবারের মতো দেখিয়েছিল। এই কারণে তারা ফেমাস যে সুন্দর করে বাড়ি করা থাকা। হ্যাঁ, যদি এখন আমরা আধুনিক সময়ে দেখি হয়তো পশ্চিমা সভ্যতায় সবচেয়ে সুন্দরতম নগর রাষ্ট্র ব্যবস্থা বা মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, বাট এটা কিন্তু সিন্ধু সভ্যতা থেকে। অর্থাৎ আমরা যেহেতু এই অঞ্চলের মানুষ, আমরা এটার কারণে গর্বিত যে আমাদের আদি সভ্যতাটা সেটাও অনেক সমৃদ্ধ ছিল। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই সিন্ধু সভ্যতায় আর কি কি পাই? বাটখারার ব্যবহার পাই। তারপরে দ্রাবিড় জাতির কথা আপনাদেরকে মনে হয় প্রথম ক্লাসে বলা হয়েছিল। তারপরে তাম্রযুগ, হ্যাঁ তাম্রযুগের কথা আপনারা মনে হয় পড়েছেন, সো এগুলো আর বলার কিছু নেই। পরিমাপ পদ্ধতি, হ্যাঁ পরিমাপ করার যে পদ্ধতি, আপনারা জানেন শূন্যের যে আবিষ্কারক সে একজন কি ভারতীয়, তাই না? জানেন শূন্যের যে আবিষ্কার করছে তার নাম কি? দেখি আপনাদের একটা কোয়েশ্চেন দিয়ে আপনারা পারলে আমাকে বলেন। তারপরে হচ্ছে এই যে পরিকল্পিত নগর ব্যবস্থা এখানে একটু করে বলছে, যদি বিস্তারিত বলা হয়নি আর কি। তারপরে আসেন পারস্য সভ্যতা। পারস্য সভ্যতার ক্ষেত্রে পারস্যের সবচেয়ে সফল শাসক কে ছিলেন? এটা খুবই কমন একটা প্রশ্ন। আর্যভট্ট। সাজ্জাদ, থ্যাংক ইউ। আমি তো ভাবছি আপনারা কেউ উত্তর দিবেন না, তারপরে আমি একটু পরে বলবো। আচ্ছা, ভেরি গুড। পারস্য সভ্যতা ক্ষেত্রে হচ্ছে আম, সবচেয়ে বেশি কমন প্রশ্ন দুইটা। হ্যাঁ, আচ্ছা আপনারা কি এগুলো নোট করেন কি আমি ঠিক জানি না, যদি নোট করেন তাহলে আমি কিন্তু পুরো শিটেই যেটা যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিব আপনাদেরকে, আপনার সাথে সাথে এটা একটু নোট রাখেন, ঠিক আছে? মানে দ্রুত লিখে ফেলবেন এটা, মানে একটা কিওয়ার্ড দিবেন, একটা চিহ্ন রেখে দিবেন যেন পরে আপনার শিটের মধ্যে আপনি এটা ইয়ে করতে পারেন। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই শিটগুলো আসলে প্রিন্টেড আকারে পড়তে পছন্দ করেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এতগুলা বুক নাম্বার, এতগুলা ইংলিশের বুক নাম্বার আসতেছে সামনে, এতগুলা ভোকাবুলারি শিট, এতগুলা স্ক্রিপ্ট গুলা আপনারা যদি প্রিন্ট করতে যান, মানে 200-400 পেজ এগুলো প্রিন্ট করতে গেলে আসলে আপনাদের প্রায় 200-400 না, সবগুলা মিলে সামনে বুলেটিন টুলেটিন সব মিলে মিনিমাম 500-700 পেজ আপনারা আপনাদের মনে হয় স্ক্রিপ্ট আপনারা পাবেন আমার থেকে অলরেডি, যা পেয়েছেন এবং সামনে যা পাবেন। তো এই 500-600-700 এগুলো প্রিন্ট করতে গেলে আমার মনে হয় 5 টাকা করে প্রিন্ট করলে আপনাদের প্রায় কত 3500 বা 4000 টাকার মতো চলে যাবে। সো আমার একটা কয়েকদিন ধরে একটা আইডিয়া মাথায় ঘুরতেছিল, যদি আপনারা সব স্টুডেন্টরা যদি চান তাহলে আমি এগুলো প্রেস থেকে প্রিন্ট করাতে পারি। তখন এই সবগুলার কস্টিং আমি হিসেব করে দেখলাম 500-700 টাকার মধ্যে হয়তো প্রিন্টিং কস্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যদি এগুলো বাইরে থেকে যদি নেন, এগুলা মানে এই কপিটা পিডিএফটা যদি দোকান থেকে প্রিন্ট করেন, তাহলে আপনাদের কিন্তু প্রায় 4000 টাকা 3500 টাকা মিনিমাম আপনাদের একটা খরচ চলে যায়। সো আপনারা সবাই যদি এটা গ্রুপে প্রত্যেকে আপনারা নিজেরা একটু ডিসকাস করে যদি আপনারা প্রেস থেকে যদি প্রিন্ট করে নিতে চান আর কি, তাইলে আমাকে একটু জানাবেন। যাদের প্রয়োজন হবে আমাকে এটা আজকে গ্রুপে আমি একটা পোস্ট দিব, আপনারা ওখানে লাইক একটা ক্লিক করলে আমি বুঝবো যে আপনার লাগবে কেমন। তো আপনারা যারাই হচ্ছে এটা লাইকটা ক্লিক করবেন, আমি ঠিক ততখানি আমি প্রয়োজনে আপনাদের জন্য রেডি করে নিব। হ্যাঁ, এটা একটু তাহলে সবার জন্য বলা আর কি। ওকে, আচ্ছা অনেকে রেসপন্স করছেন, সো যাদের লাগবে কাইন্ডলি এটা একটু আমাকে জানাবেন। আমি সবগুলো স্ক্রিপ্ট যখন একসাথে হয়ে যাবে তখন আমি একসাথে এগুলো সব প্রিন্ট করিয়ে নেব। তারপরে আপনারা আপনাদের একটা কুরিয়ার অ্যাড্রেস দিবেন, কুরিয়ার কস্ট আপনারা ওখানে অ্যাড করে দিলে দেন আমার অফিস থেকে আমার স্টাফকে আমি বলে দিব আপনারা যারা যারা ইয়ে করে দিবেন তাদের ঠিকানায় এগুলো কুরিয়ারে চলে যাবে, তাহলে একদম আপনারা খুব আরামে জিনিসটা পড়তে পারবেন। ওকে, সো এখন বলি এবার পারস্য সভ্যতার ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো দুইটা প্রশ্ন আপনারা মার্ক করতে পারেন। একটা হচ্ছে জরথুস্ট্র, এটা অবশ্য দন্ত ত্র হয়ে গেছে, এটা হয়তো টাইপরাইটারের প্রিন্টিং মিস্টেক, এটা মূলত জরথুস্ট্র। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কি প্রাচীন ইরানীদের ধর্মগুরু। আপনারা জানেন কিনা জানি না, ইরান যদি এখন মুসলমানদের একটা অন্যতম একটা মুসলিম প্রধান দেশ, কিন্তু একটা সময় কিন্তু ইরানীদের ধর্ম কিন্তু ডিফারেন্ট ছিল, আপনারা জানেন? হ্যাঁ, মানে হিস্ট্রিয়ানরা বলে, আই মিন সাম হিস্ট্রিয়ান সে দ্যাট দে ওয়ার পেগানস এন্ড সাম সে দ্যাট
দে ওয়ার হ্যাভিং অ্যাকচুয়ালি নো স্পেসিফিক গডস, এরকম বিভিন্ন তাদের ব্যাপারে বর্ণনা আছে। তো পরে ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল, তখন পরবর্তীতে ইরানিরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়। আচ্ছা, যাই হোক, আলোচনার আসলে আমাদের দ্রুত আগাতে হবে, তাই আমি আসলে এক্সট্রা অনেক এখানে আলোচনা করতে পারলে ভালো লাগতো আপনাদেরও, কিন্তু আপনারা নিজেরা আসলে বিরক্ত হয়ে যাবেন একটা পর্যায়ে। তারপরে যাচ্ছি বাংলাদেশ নামের উৎপত্তি। এই বাংলাদেশ নামের উৎপত্তি নিয়ে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, কিন্তু সেগুলো বলতে গেলে ওই যে বললাম সময় চলে যাবে। আমি শুধু দু একটা পয়েন্ট আপনাদেরকে বলি, যেটা আপনাদের শুনতে হয়তো আহ, ভালো লাগবে। একটা হচ্ছে বাঙ্গালা শব্দটা কোত্থেকে এসেছে, কেমন এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তার মধ্যে একটা প্রসিদ্ধ মত আছে, সেটা হচ্ছে বলা হয় যে এটা বাঙ্গা বাঙ্গাল শব্দটা মূলত বঙ্গ যোগ আইল, মানে এটা হচ্ছে একজন হিস্ট্রিয়ান, এটা কি জিয়াউদ্দিন বার্নির বলেছিলেন নাকি আবুল ফজল বলেছিলেন, এই দুজনের মধ্যে যে কেউ একজন হতে পারে, অথবা তৃতীয় কোন একজনের আরেকজন নাম আছে, এটা আমার এখন মনে পড়তেছে না, তবে এই দুজন হওয়ার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে বঙ্গযোগ আইল। এটারই আবার প্রশ্ন আছে, যদি এটা এখানে মনে হয় ধরা হয়নি। সেটা হলো বাংলাদেশে আপনি দেখবেন এক, মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো আসলে চাষ করে, ঠিক না? এবং বলতে গেলে ব্যাপক অর্থে চাষ করে। ব্রিটিশরা আমাদেরকে যদি আমাদের এই আহ, মানে উর্বর ভূমির যে সিস্টেম, সেটা যদি তারা, এই সমাজটাকে যদি তারা যদি ভেঙে চড়ে ধ্বংস না করতো, তাহলে তো আমরা আসলে মাছে ভাতে বাঙালি, ঠিক না? আমরা সবাই হচ্ছে এখানে চাষ করে খুব সুখী সমৃদ্ধ জীবনযাপন করতো। ইভেন মুঘলরা যখন চালাতো তখন এরকম ছিল। তো তখন কি করতো, মানে ঐতিহাসিকভাবে বাঙালিরা চাষ করার সময় একজনের ভূমি বা চাষকৃত যে চাষের যে ভূমি, সেটার সঙ্গে আরেকজনের আরেকটা ভূমি আছে, মাঝখানে তারা তো আর ওয়াল দিত না, তো তারা কি করতো, তারা মাঝখানে একটা আইল ক্রিয়েট করতো। এটা কিন্তু বাংলায় যেমন আমরা আইল বলি, এটা ইন্টারেস্টিংলি কয়েকটা শব্দ বাংলা এবং ইংরেজিতে কিন্তু সেম, একই রকম। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। তার মধ্যে আইল শব্দটাও সেম, ইংলিশে লেখা হয় ISLE, আইল। ঠিক আছে? যেমন ব্রিটিশ, এরকম অনেক ইয়ে আছে, জায়গা আছে বলা হয় ব্রিটিশ আইলস। হ্যাঁ, তো এইভাবে বাংলায় যে আইল শব্দটা, এটা বঙ্গ শব্দের সাথে যুক্ত হয়ে বঙ্গ যোগ আইল, এটা বঙ্গাল বা বাঙ্গাল। এই বাঙ্গাল থেকে আবার বাঙ্গালা, বুঝতে পেরেছেন? এভাবে হচ্ছে এটার উৎপত্তি। তারপরে এখন আসেন, এই বাঙ্গালা শব্দের প্রথম ব্যবহার কোথায়, এটা মনে হয় আমি আপনাদেরকে গত ক্লাসে একটু করে বলেছিলাম। সো এটা এখানে এসেছে। আমি একদম প্রাচীন ইতিহাসের সবগুলো তথ্য এখানে এই জন্য মনে হয় বলা দরকার নেই, যেগুলো আপনারা জানেন আর কি, অলরেডি গত ক্লাসে যেগুলো আলোচনা হয়েছে। তা বাঙালি জাতিকে যে নিষাদ জাতি বলা হয়, এটা একটা কমন প্রশ্ন, এটা মাথায় রাখবেন, এটা প্রায় অনেক সময় চলে আসে। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে খুবই কমন, সেটা হচ্ছে বাংলা প্রাচীন জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক, এটাও খুবই কমন প্রশ্ন, এটা আমি আপনাদেরকে মনে হয় বলেছিলাম, কিংবা বাংলা ক্লাসেও মনে হয় এটা আপনারা পেতে পারেন। হ্যাঁ, আর সুবা বাঙ্গালা উল্লেখ আছে ফজলের আবুল ফজল আইনে আকবরী গ্রন্থে, এই তথ্যটা মোটামুটি কমন একটা প্রশ্ন। আর সর্বপ্রথম বাঙ্গালা শব্দ কে ব্যবহার করেন, ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, এটাও হচ্ছে ভেরি ভেরি কমন ইনফরমেশন। এরপর বাকি এখানে যেগুলো আছে, এগুলো আপনারা পড়ে নিলে হয়, নট ইম্পর্টেন্ট। আমার বলাটা আর এটা দরকার পড়তেছে না, তবে একটা পয়েন্ট মনে রাখবেন, আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। এই রেফারেন্সটা কি বুঝতে পারছেন আপনারা, এটা আসলে কি বলতে, এটা এই কথাটা আমি কিন্তু কোনটার সাথে কানেক্ট করতে পারি? ওই যে বললাম ইরানিদের একটা সময় তারা ভিন্ন ধর্মের লোক ছিল, মূলত তারা আর্য। এই আর্য বলতে আসলে কারা? ইরানিরা। মানে ইরানের প্রাচীন জাতি যারা ছিল, তারা ছিল মূলত আর্য। ঠিক আছে? মানে ইরানিদের পূর্বপুরুষ হচ্ছে আর্য। সো এই আর্যদের তখন যেহেতু ইসলাম ধর্মের আবির্ভাবের আগে বা ইসলাম ধর্ম তাদের কাছে পৌঁছার আগে, তখন হচ্ছে তারা মূলত যে ধর্মের অনুসারী ছিল, সেই ধর্মের ধর্মগ্রন্থ ছিল বেদ। ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে মূলত মানে ব্যাপার আর কি। এই জন্য আমরা যে এখন হিন্দু ধর্মে যে আমরা বলি যে বেদ, আহ, মানে বা গীতা বা বিভিন্ন যে, হ্যাঁ, তো এই এই যে ব্যাপারটা আমরা যে প্রায় সময় বলি, মূলত এই আর্যদের উৎপত্তিটা হচ্ছে সেই জায়গা থেকে। ঠিক আছে? তো এটা আপনারা মনে রাখবেন আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আর্যরা মূলত হিন্দু কিনা। আসলে এইটা স্পেসিফিকলি আধুনিক যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম হিসেবে তাদেরকে মার্কিং করা এটা খুব কঠিন। কারণ আহ, বেদ গ্রন্থ যারা আসলে ফলো করতো, তাদেরকে মূলত বৈদিক ধর্ম বলতো আর কি। কিন্তু তাদের একটা স্বতন্ত্র কিন্তু একটা পরিচয় এবং স্বতন্ত্র রীতি ছিল। তো কিন্তু ভারতীয় উপমহাদেশের যে ধর্মটা,
সেটাতে কিন্তু আবার স্পেশাল কিছু স্বতন্ত্র রীতি ছিল, এবং সামাজিক রীতিনীতিগুলো এখানে মিক্স হয়ে ভারতীয় হিন্দু ধর্মের একটা বিশেষ রূপ লাভ করে, যেটা কিন্তু ইরানিদের সাথে মিলতো না। এবং আপনারা দেখবেন এই জন্য আর্যরা যখন ভারতে আসে, তখন তারা সামাজিকভাবেও কিন্তু তাদের একটা সময় লাগে এখানে অ্যাডজাস্ট হতে। এবং এখন এই কারণে আর্য এবং অনার্যের একটা বিভাজন আমরা দেখতে পাই ইতিহাসে। আপনারা দেখেছেন মনে হয় এটা অলরেডি, আর্য এবং অনার্য। আমি এটা কোনো একটা ক্লাস আমি বলেছি, বা আপনাদের আহ, বাংলা স্যার বলছে, এরকম কিছু একটা আমার মনে পড়েছে। সো এই জন্য আর্যদের সাথে আসলে পুরোপুরি হিন্দু ধর্মের বা প্রাচীন ভারতীয়দের সাথে আসলে মার্চ করার সুযোগ নেই। এটাকে আপনারা আলাদা একটা ধর্মসত্তা হিসেবে দেখতে পারেন আর কি। পরবর্তীতে এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে একটা মার্জ হয়ে যায় আর কি। তখন আমরা এই তাদের মধ্যে মিলকরণটা আমরা পরবর্তীতে দেখতে পাই আর কি। তো তবে একটা কথা এটা বলতে পারি, যেটা সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে মূলত যেটা প্রাচীন সেকশন আর কি, তো এই সনাতন ধর্মের একটা বড় একটা বিশ্বাস তাদের সাথে মিল ছিল। হ্যাঁ, স্বতন্ত্র যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো যদি আমরা বাদ দেই আর কি, তাহলে বেসিক জায়গায় তাদের মধ্যে কিছু আহ, মিল ছিল। সেটা হচ্ছে মূলত সনাতনীদের সাথে কিছু মিল ছিল। তো যে কারণে তাদের ধর্মগ্রন্থের ক্ষেত্রেও সেই মার্জিংটা বা তাদের যে মিশ্রণটা সেটা আমরা দেখতে পাই। এনিওয়ে, সো কামিং টু দ্য নেক্সট পয়েন্ট ইজ, বাংলার প্রাচীন যে জনপদগুলো আপনারা পড়েছিলেন, সেখানে আমি বলেছিলাম কয়েকটা বিষয় ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে পরিব্রাজকদের আগমন, এবং কোন পরিব্রাজক কোন দেশ থেকে এসেছিলেন সেটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এর কথা আছে, কিন্তু আর কয়েকজনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি না। এটার মূল কারণ হচ্ছে আমাদের হাইলাইটস গুলো বলতে গেলে এখানে আলাদা করে এই তথ্যগুলো এখানে আপনাদেরকে আসলে সন্নিবেশ করা সম্ভব না। এই ক্ষেত্রে আপনারা গত ক্লাসে যে পাঁচজনের নাম আপনারা পড়েছিলেন, একেবারে ওই যে ইবনে বতুতা সহ আর কি, আপনারা এগুলা ওই যে নোটটা আপনারা করছেন সেই নোটটা আপনারা এক্সট্রা করে দেখে নিতে পারেন। আরেকটা তথ্য বলি, আমাদের শীটের বাইরে এক্সট্রা যে কোনো ইনফরমেশন আপনারা যদি পড়তে চান, তাহলে আপনারা বাজারের যে কোনো একটা গাইড বই থেকে, সেটা জর্জের MP3 বই থেকে হোক বা এরকম কোন একটা সহজ একটা বই আপনার হাতে রাখতে পারেন, যেখান থেকে আপনি এক্সট্রা ইনফরমেশন চাইলে পড়ে নিতে পারেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক অন্যান্য পরীক্ষাগুলো দিবেন, মানে বিভিন্ন সেক্টরের পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা ভালো প্রস্তুতির জন্য আমি বলবো আপনারা এক্সট্রা পড়তে পারেন, সেটা অবশ্যই ভালো হবে। তবে যারা একদম সংক্ষিপ্ত পড়তে চান তাদের জন্য বলবো আমাদের এই শীটটা পড়বেন। ওকে, নেক্সট হচ্ছে পুন্ড্রের যে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করে বলি। বাংলাদেশের যেটা আমরা আহ, মহাস্থানগড় যে অঞ্চলটা, ঠিক আছে, এই মহাস্থানগড় অঞ্চল ঘিরে আমাদের বাংলার প্রাচীন সভ্যতার একটা বড় একটা অংশ মানে ডেভেলপ করে কেমন। তো এখানে পুণ্ড্রনগর এটার আসলে ভূমিকাটা কি সেটা একটু আমরা জেনে নিই। একটু কাইন্ডলি 1 মিনিট সময় আমাকে দিবেন, একটা কল আসছে। হ্যাঁ, আমি একটু কলটা একটু রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম।
তাহলে এখানে বঙ্গ শব্দের, আচ্ছা আরেকটা কথা আপনাদের বলা হয়নি। এই যে অতরে আরণ্যক যে গ্রন্থটা, এই গ্রন্থটা কিন্তু মোটামুটি সাধারণ জ্ঞানের প্রশ্নে এটা খুবই কমন একটা প্রশ্নের পয়েন্ট আর কি। এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন ঋগ্বেদ নিচের কোনটি লিখেছেন, ঐতরেয় আরণ্যক গ্রন্থটি কে লিখেছেন, ঋগ্বেদ লিখেছেন, কিংবা সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোথায়, ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঠিক আছে, কিংবা আহ, নিচের কোনজন সর্বপ্রথম বঙ্গ শব্দটি উল্লেখ করেন তার গ্রন্থে, নিচের কোনজন, এভাবে বলে ঋগ্বেদ। এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ধরনের প্রশ্ন আসলে চলে আসে চাকরি পরীক্ষায়। আচ্ছা, আরেকটা যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে পুন্ড নিয়ে, সেটা হচ্ছে আপনারা জানেন মহাস্থানগড় বা বর্তমান যে বগুড়া, ঠিক আছে, এই অঞ্চলটার বৃহত্তর অঞ্চলটা আর কি, শুধু বর্তমানের যে যেটুকু আছে সেটুক না, এটার বৃহত্তর যে অঞ্চলটা, এই অঞ্চলটা ঘিরে একটা সভ্যতার মানে বিকাশ হয়েছিল, যেখানে মূলত হচ্ছে আহ, আহ, নগরী হিসেবে আমরা যেই নগরটা, বগুড়ার একেবারে হার্ট অফ দ্য সিটি, যেই নগরটা ডেভেলপ হয়, সেটাকে মূলত পুন্ড্রনগর বলা হয়, আর পুরো এরিয়াটাকে পুন্ড্র বলা হতো আর কি। তো এটাও কিন্তু একটা বিখ্যাত একটা প্রাচীন একটা স্থান আর কি। যেমন ধরেন সমতট যেমন বিখ্যাত, পুন্ড্রনগর এটাও কিন্তু একটা কি বিখ্যাত। তো এখানে এইটা নিয়ে এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনি একটু পড়ে নেবেন। আর এখানে আবার কোয়েশ্চেনগুলো একটু দেখেন কিভাবে, সরি, এই অংশের মধ্যে এখানে আবার কতগুলো এক্সট্রা প্রশ্ন আছে। তার আগে আমি আপনাদেরকে একটু এই, আচ্ছা আপনাদের যে কোয়েশ্চেনগুলা আপনাদেরকে দেওয়া হয়েছে মূলত এটা হচ্ছে এই সেকশনটা থেকে, এই যে দেখছেন, এই সেকশনটা থেকে আপনাদেরকে আসলে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। আপনারা ঠিকভাবে উত্তর দিচ্ছেন কিনা এটা একটু ম্যাচিং করে নেবেন। এখানে একেবারে উত্তরপত্র সহ দেওয়া আছে। এই যে ইবনে বতুতা, ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন, এগুলো আর কি। ওকে, মাৎসন্যায় নিয়ে আমি আলোচনা করেছিলাম মনে হয় লাস্ট ক্লাসে, ওগুলো এখানে আছে। এবার আসেন এখানে প্রাচীন আমলের আর যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনাদের যেহেতু গত ক্লাসে ছিল, তাহলে এটা আর রিপিট করার প্রয়োজন নেই। এখানে একেবারে মুঘল সাম্রাজ্যের পুরো আমলটা পর্যন্ত এখানে দেওয়া আছে। বারো ভূঁইয়ার ব্যাপারে আপনারা তথ্য পেয়েছিলেন, তো সেগুলো এখানে দেওয়া আছে। বণিকদের কবলে বাংলাদেশ, এই জায়গাতে হচ্ছে মুঘল আমলে প্রথম যখন ইউরোপিয়ারা আসে এবং ব্রিটিশরা কিভাবে ক্ষমতা দখল করে, এই তথ্যগুলা আপনারা এই সেকশন থেকে পাচ্ছেন। এখানে কয়েকটা আমি আপনাদেরকে গত ক্লাসে মনে হয় বলেছিলাম, সেটা হচ্ছে এক একজন লর্ডের বা জেনারেল যারা ছিল বা গভর্নর যারা ছিল তাদের অধীনে কি কি গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। আচ্ছা, আপনি কি এই সেকশনটা পড়েছিলেন? একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন তো। যেমন ধরেন ওয়ারেন হেস্টিংসের প্রধান প্রধান কাজ কি, তারপরে উইলিয়াম বেন্টিংকের প্রধান কাজ কি, লর্ড মাউন্টব্যাটেনের প্রধান প্রধান কাজ কি ছিল, কর্নওয়ালিসের প্রধান প্রধান কাজ কি ছিল। মোটামুটি এরকম 10 থেকে 12 জনের আপনারা এরকম নাম তালিকা করে তাদের জাস্ট প্রধান প্রধান দুই চারটা যে কাজগুলা বা অবদানগুলো, ঠিক আছে, সেইগুলো আপনারা একটু কি করবেন, নোট করবেন। এই অংশটাতে আপনারা এটা যদি নোট রাখেন, তাহলে এখান থেকে আপনারা মোটামুটি 10-12টা কমন প্রশ্ন আপনারা একটা লিস্ট আপ করে ফেলতে পারবেন, যেখান থেকে প্রায় মোটামুটি প্রশ্ন থাকে। ঠিক আছে, এই জায়গাটা এইখান থেকে স্টার্ট হয়েছে, এই যে দ্বৈত শাসন ব্যবস্থা থেকে শুরু করে এই হিন্দু বিধবা বিবাহের প্রচলন, এখানে সবগুলোই হচ্ছে একেবারে শুধু হাইলাইটস। তবে এখানে দুইটা প্রশ্ন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এইটাও খুবই কমন আর কি। একটা হচ্ছে এই 76-এর মন্বন্তর, এবং আরেকটা হচ্ছে 50-এর মন্বন্তর। এই দুইটার মধ্যে একটা কথা মাথায় রাখবেন, 76-এর মন্বন্তর এটা যে 76 বলতেছে, এই 76টা কিন্তু বাংলা 76, মনে রাখবেন। এই জন্য অনেক সময় প্রশ্ন আসে 76-এর মন্বন্তর কবে হয়েছিল। তো প্রশ্নে কিন্তু 1176 আছে, 1776 আছে। তো অনেকে এটা যেহেতু 76-এর মন্বন্তর, এটা যদি ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল বা ব্রিটিশদের প্রভাবে, ফলে অনেকে 1776 দাগিয়ে দেয়, অর্থাৎ এটা ভুলে আর কি। মনে রাখবেন এটা হচ্ছে 1176, কারণ এটা বাংলা সাল অনুযায়ী, বাংলা বছরের ইয়ে অনুযায়ী 1176, কিন্তু এটা ইংরেজি সাল অনুযায়ী 1770। হ্যাঁ, এবার আসেন একইভাবে 50-এর যেটা মন্বন্তর, অর্থাৎ যেটা দুর্ভিক্ষ হয়েছিল ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে, সেটি সেই দুর্ভিক্ষটা 50-এর যে মন্বন্তর সেটাও ছিল বাংলা সাল অনুযায়ী, অর্থাৎ 1350 সাল বাংলা। সে কারণে এটাকে বলা হয় 50-এর মন্বন্তর, এবং সেটা আপনার ইংরেজি সাল অনুযায়ী এটা বা খ্রিস্টীয় শতাব্দী সাল অনুযায়ী সেটা হচ্ছে 1943। সো এটা একটু আপনারা সবাই মনে রাখবেন, 50-এর মন্বন্তর 1943-এ হয়, 76-এর মন্বন্তর 1770 সালে হয়, কেমন? আচ্ছা, তারপরে দেখেন
এখানে আরো কয়েকটা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আপনি মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি জাস্ট বলি। তার মধ্যে একটা হচ্ছে, ভারত শাসন আইন কত সালে পাস হয়? এটা খুবই কমন প্রশ্ন। তারপরে বিধবা বিবাহ আইন, এটার ক্ষেত্রে তো দুইজনের ভূমিকা আছে আপনারা জানেন, 1856 সালে লর্ড ডালহৌসি এবং আরেকজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বাকিগুলো আই হোপ আপনারা পড়ে নিলে বুঝবেন। ও হ্যাঁ, সতীদাহ প্রথা রহিতকরণ আইন, এটা হচ্ছে 1829 সাল। এই প্রশ্নটা একেবারেই কমন একটা প্রশ্ন, সতীদাহ প্রথা কবে রদ করা হয়? এবার আসেন বিভিন্ন বিদ্রোহগুলো কিভাবে দমন হয় সে নিয়ে কিছু প্রশ্ন। বিদ্রোহের ক্ষেত্রে আপনারা জানেন সবচেয়ে ফেমাস প্রশ্নটা মূলত তিতুমিরকে কেন্দ্র করে, আমরা সবাই জানি। তিতুমিরের তথ্যগুলো এখানে পাবেন। আর এর বাইরে আরো কিছু এখানে তথ্য আমরা পাবো। তার মধ্যে যেমন নীল চাষ নিয়ে যে আন্দোলনটা হয়, এই যেটাকে আমরা নীল বিদ্রোহ বলি, কেমন। তারপর ফরাইজি আন্দোলনের কথা আপনারা শুনেছেন, ঠিক আছে। এই ধরনের ছোট ছোট যে আন্দোলনগুলো সেগুলো এই সেকশনটাতে আপনারা পাবেন। এখানে আসলে আপনাদেরকে হয়তো ব্রিফ করার তেমন একটা কিছু নাই। এই যে প্রশ্নের ধারাগুলো এবার দেখেন। হ্যাঁ, লাস্ট 10 বছরের প্রাথমিকের প্রশ্নগুলোতে দেখেন, কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? এই যে সতীদাহ প্রথার কথা বলেছিলাম, 1829 সাল। তারপরে হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বাঙালির প্রথম বিদ্রোহ, বিদ্রোহ নিয়ে একটা প্রশ্ন থাকে। এই যে 76-এর মন্বন্তর কত সালে হয়? এখানে দেখেন বাংলা 1176 সাল স্পষ্ট করে দেওয়া আছে। এভাবে প্রশ্নগুলো থাকে আর কি। এবার আসেন বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তাদের যে অবদানগুলো, হ্যাঁ সেগুলো এখানে একটা ছোট সালগুলো মনে রাখার কৌশল। আচ্ছা, আসলে এটা ঠিক যে সালগুলো মনে রাখাটাই সবচেয়ে আসলে ঝামেলা, মানে সাধারণ কিন্তু অনেকগুলো সাল মনে রাখতে হয়। ইটস ডেফিনেটলি এ প্রবলেম। এক্ষেত্রে আপনারা আই থিঙ্ক একটা কাজ করতে পারেন, সাল দিয়ে যতগুলো প্রশ্ন পান, আপনারা যে খাতায় নোট করেন সেখানে আপনারা ধরেন একেবারে 1700 সাল থেকে 1800 সাল পর্যন্ত বাই সিরিয়াল সবগুলা সাল একদিকে লিখে, মানে বাই সিরিয়াল আর কি। তারপরে পাশে হচ্ছে ওই সালের ঘটনাটা লিখে রাখেন, মানে বাই সিরিয়াল এভাবে চাইলে আপনারা পড়তে পারেন। তখন আমার মনে হয় কিছুটা আপনারা ম্যাচ করতে পারেন আর কি, বা ধারাবাহিকতা মেনটেন করে শিখলে হয়তো কিছুটা মনে রাখতে মনে হয় সুবিধা হতে পারে। এটা ছাড়া আসলে আর কোনো উপায় নেই, আমরা তো নিজেরাও আসলে খুব স্ট্রাগল করতাম এই সালের তথ্যগুলো শিখতে শিখতে, অনেক কাহিল হয়ে যেতাম। বিশেষ করে আমার মনে পড়ে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগতো একটা পর্যায়ে বাংলায় বিশেষ প্রিলির সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধরেন জন্ম মৃত্যু সাল, উম, জীবনানন্দ দাশের জন্ম মৃত্যু, তারপরে ধরেন বঙ্কিমচন্দ্রের বা এরকম একজন একজন করে পড়তে পড়তে মোটামুটি ধরেন 20-25টা পড়ছে। কিন্তু প্রিলির বিগত বছরের প্রশ্নের ধারা দেখে দেখলাম যে সেখানে মনে হয় 100টার উপরে আমার কবি সাহিত্যিকের খালি জন্ম মৃত্যু সাল শেখা লাগবে। তো মানে এমন একটা ব্যাপার, মানে যেখানে আমার ফ্যামিলি মেম্বারদের বার্থডে ডেটটা মনে রাখতে পারি না, আমাকে ব্লেম খেতে হয়। সেখানে এতগুলা কবি সাহিত্যিক, তাদের আবার জন্ম মৃত্যু দুইটাই মনে রাখা টু টাফ। এবং আরো ঝামেলা হচ্ছে আবার নজরুল এবং রবীন্দ্রনাথের আবার একেবারে বার্থডে সেলিব্রেট করার মতো করে একেবারে তার মানে জন্ম তারিখটা সহ মনে রাখতে হয়, শুধু সাল না। আবার হচ্ছে সেখানে তাদের বাংলা সালটাও অনেক সময় চাই। হ্যাঁ, অর্থাৎ বাংলা সে যেমন বৈশাখ মাসের কত তারিখে হচ্ছে তার কি আহ, জন্ম, বা এইভাবে যে প্রশ্নটা যদি করে তখন এটা টাফ হয়ে যায় আসলে স্টুডেন্টদের জন্য। কিন্তু ওই উপায় আসলে একটাই, মানে প্রশ্নগুলো বারবার স্টাডি করতাম আর চেষ্টা করতাম হয়তো কোনো কোনোটাতে গুছিয়ে শেখার জন্য বা সিরিয়াল মেনটেন করে শেখার জন্য, এইটুকু আর কি। তো আপনাদেরকেও সেমটাই বলবো, আপনারা সিরিয়াল করে করতে পারেন এক। আর একটা বিষয় হচ্ছে আপনারা নিজেদের মতো করে এগুলো বারবার করে পড়ে বারবার করে লিখেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনারা খুব হেল্প করবে সেটা বলতে পারি, যেমন আমি আবার এই সমস্ত ক্ষেত্রে আমি বারবার লিখতাম। আপনারা চাইলে ওটা ওটা করতে পারেন, লিখলে দেখে আমার একটু ভালো মনে থাকে। আমার ক্ষেত্রে এটা কাজ করতো আর কি, আপনাদের ক্ষেত্রে জানি না। মানে হচ্ছে ধরেন আমি 20টা সাল বা 40টা সাল শিখলাম আজকে, এই 40টা আমি এগুলো বারবার লিখতাম। যেমন জীবনানন্দ দাশের পাশে 1899 বারবার লিখতাম, মানে এটা হচ্ছে তার ফোন নাম্বার। আপনাদের ফ্যামিলি মিনিমাম 10টা নাম্বার মুখস্থ জানা আছে না আপনাদের কাছে? তো আপনারা ওইটা মাথায় রাখেন। তা আমার কাছে এরকম যেমন গণিতের ক্ষেত্রে 44221, ওই যে যেটা কি আপনাদের মৌলিক সংখ্যাটা আপনারা শিখছেন কেউ কখনো?
মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 11 থেকে 20 পর্যন্ত কয়টা। তো এই মৌলিক সংখ্যাগুলোর প্রত্যেক 10টা 10টার মধ্যে কয়টা কয়টা করে আছে, এটা একটা ফোন নাম্বারের মতো করে শেখা হয় না। স্টুডেন্টদেরকে আমি কিন্তু সাজেস্ট করি এইভাবে শেখার জন্য আর কি, মানে 4 4 2 2 1 এইভাবে করে শেখার জন্য, তখন এটা মনে থাকে। তো আপনারা এটাকে এখানে এই কাজটা করতে পারেন। ঠিক আছে, আপনারা এগুলো ফোন নাম্বারের মতো করে ইমাজিন করবেন, তাহলে এটা আপনি হয়তো মনে রাখতে সুবিধা হবে। এরপরও যদি আপনারা কখনো কোনো, আচ্ছা আরেকটা কথা বলি, কিছু কিছু ইন্টারনেট ভিত্তিক মাধ্যমে, এখন তো ইন্টারনেটে প্রচুর পরিমাণে তথ্য, সেখানে কিছু ছন্দ, হ্যাঁ, বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকম ছন্দ শেয়ার করে। তবে এই ছন্দটাও যদি কেউ যদি বিরক্ত না লাগে, ছন্দটা একদিক থেকে খারাপ না। হ্যাঁ, কিছু কিছু ছন্দ আমরাও শিখতাম, যেমন ধরেন সাধারণ জ্ঞানে এই যে এমটিপিতে ফিল্ম দেখলে বিসিএস হয় না, মানে আসিয়ানভুক্ত দেশ 10টা না, এই 10টা মনে রাখার জন্য এই ছন্দটা আমার এখনো মনে আছে। এই ধরনের কিছু ছন্দ আমরা শিখতাম। হ্যাঁ, মানে এমটিভিতে ফিল্ম দেখলে বিশেষ সাইন, এটাতে কিন্তু 10টা দেশের নাম চলে আসে। এমটিভি, এম বলতে কি মিয়ানমার, টি বলতে থাইল্যান্ড, ভি বলতে ভিয়েতনাম, এভাবে করে শেখা যায়। সো কিছু কিছু ছন্দ আকারেও আপনারা চাইলে শিখতে পারেন, বা এরকম টেকনিক আকারে আপনারা এগুলো শিখতে পারেন, এই আর কি। তারপরে আচ্ছা, হ্যাঁ, এটা আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে বিভিন্ন পূর্ব নামগুলো। আপনারা কি পূর্ব নামগুলো জানেন? যেমন চট্টগ্রামের পূর্ব নাম, যশোরের পূর্ব নাম, তারপরে হচ্ছে সিলেটের পূর্ব নাম, ঠিক আছে, তারপরে হচ্ছে আহ আহ, কক্সবাজারের পূর্ব নাম কেমন, তারপরে হচ্ছে কুমিল্লার পূর্ব নাম। দেখি কুমিল্লার পূর্ব নাম কি, আপনারা কেউ বলতে পারবেন? কক্সবাজারের পূর্ব নাম কি বলতে পারবেন? দেখি আপনাদের একটু টেস্ট করি। চট্টগ্রাম ঢাকাটা মনে হয় আপনারা পারেন, তাই না? যশোরটা পারেন কিনা? যশোর, খুলনা, কুমিল্লা, দেখি এগুলো পারলে বলেন আপনারা, কেউ যদি পারেন। কক্সবাজার পালঙ্কি, হ্যাঁ, সঠিক উত্তর। ওকে। আচ্ছা, যাই হোক, চট্টগ্রাম ইসলামাবাদ, হ্যাঁ চট্টগ্রাম, এবং ঢাকাটা আমরা অনেকে জানি, ঢাকা জাহাঙ্গীরনগর আর চট্টগ্রাম ইসলামাবাদ অনেকে জানি। কুমিল্লাটা হচ্ছে মূলত, দেখি বলেন তো কুমিল্লাটা, কুমিল্লা, আচ্ছা ফতেহাবাদ বা ফতেহাবাদ। আমরা যেমন চট্টগ্রামে ফতেহাবাদ আছে আমরা জানি হাটাজারিতে, কিন্তু খুলনা অঞ্চলে ফতেহাবাদ এই নামটা কিন্তু আগে প্রচলিত ছিল। তো এই কারণে পুরো নামের ক্ষেত্রে দেখবেন এটাই হচ্ছে তার আনসার, খুলনা অঞ্চলের। আচ্ছা, তারপর একটা আহ, কুমিল্লার ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, এটা ত্রিপুরার সাথে মিক্স আপ ছিল, ফলে এটা বৃহত্তর ত্রিপুরার একটা অংশ ছিল, যার কারণে কুমিল্লা পুরো নাম বললে ত্রিপুরা বলতে হয় আনসার হিসেবে আর কি। যাই হোক, এবার আসেন সোনাগাঁওর পূর্ব নাম এখানে দেওয়া হয়েছে, মহাস্থানগড় কোন নদীর তীরে, ঠিক আছে। আচ্ছা, তো এই এই প্রশ্নগুলা আপনারা পড়ে নিলে প্রশ্নের ধারণাটা পেয়ে যাবেন। এখন আসেন আবার এই প্রাচীনতম স্থানগুলোর আলাদা পরিচয়। এই পরিচয়গুলো আপনারা এখানে বুঝে দেওয়ার কিছু নেই, এই পরিচয়গুলো আপনারা জাস্ট পড়ে নেবেন, দ্যাটস ইট। আর এই যেমন উত্তরা গণভবন, তারপরে হচ্ছে বাহাদুর শাহ পার্ক। ও হ্যাঁ, বড় কাটরা এবং ছোট কাটরা নিয়ে আমার কনফিউশন লাগতো আমার নিজেরই। হ্যাঁ, আমার যেগুলো নিজের কাছে কনফিউশন লাগতো সেগুলো আমি আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে বলি, যেন আমার স্টুডেন্টদের মধ্যে ওই কনফিউশনটা না থাকে। তো আমি প্রায় সময় আমার কাছে মনে হতো কোনটা বড় কাটরা কোনটা ছোট কাটরা। তো মূলত শাহ সুজা এবং শায়েস্তা খান কেমন। তা আপনারা এই বড় কাটরা দুইটা কিন্তু চকবাজার অবস্থিত। তো বড় কাটরা বা ছোট কাটরা এই দুইটাই হচ্ছে তখনকার মুঘল আমলের স্থাপনা। আপনারা মনে রাখার জন্য যে কোনো একটা তো আসলে আমাদের টেকনিক তো লাগবে। তো এখানে শাহ সুজা, আরেকটা হচ্ছে শায়েস্তা খান। নামের ক্ষেত্রে দেখেন নাম কোনটা বড় আসলে, শায়েস্তা খান, শায়েস্তা এটা 3 শব্দের নাম, শাহ সুজা এটা কিন্তু 2 শব্দের নাম, ঠিক না? এবং অক্ষর কিন্তু এখানে 4টা, ওইখানে আবার একটু অক্ষর বেশি শায়েস্তা খানে। তার মানে এই শায়েস্তা খান নামটা একটু বড়, আর সে কিন্তু ছোটটার মালিক। আর বড় কাঠের ক্ষেত্রে শাহ সুজা নামটা একটু ছোট, তার মানে উল্টো ঘটনাটা ঘটছে না এখানে। এগুলো একটু মাথায় রাখেন। আরেকটা জিনিস, এখানে একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই বড় ছোটের ক্ষেত্রে আরেকটা এখানে নাম আছে নিচে, একটু নিচে দেখবেন ছোট সোনা মসজিদ। এই মসজিদটাও কিন্তু একটা প্রাচীন আমলের মসজিদ, সুলতান আলাউদ্দিন শাহের সময় আর কি, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। এটা দিয়ে দুইটা প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে কোন জেলা অবস্থিত, একটা হচ্ছে কার আমলে এটা নির্মাণ হয়েছিল, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। এই জায়গায় আপনাদের আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে হুসনি দালান। এটা তো পুরান ঢাকায় আপনারা যারা যান এটা দেখবেন এখনো আছে। মূলত আমার যতটুকু ধারণা মনে হয় এটা এখন শিয়াদের মনে হয় একটা তীর্থস্থান বা একটা গুরুত্বপূর্ণ স্থান মেবি, হুসনে দালানটা আর কি। বাংলাদেশে যে অল্প কিছু শিয়া আছে তারা বোধহয় ওখানে
থাকে আর কি। ওইটা হচ্ছে তাদের প্রধান মিটিং প্লেস, এবং তাদের মোস্ট অফ দ্য প্রোগ্রামস ওখান থেকে তারা রান করে মেবি। তো এরপরে হচ্ছে শাহ মখদুমের মাজার, এবং প্রতিটা গুরুত্বপূর্ণ মাজারগুলো এগুলো তো আপনারা জানেন, এগুলো আলাদা করে না শিখলেও চলে। আরেকটা জায়গা আছে এখানে, সেটা ধরছে কিনা আমি একটু দেখি। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ইয়েগুলো কোথায়, এগুলো কি এখানে ধরা হয়নি? মার্কিং তো করা ছিল। এটা এখানে মার্ক করে নাই কেন কি জানি, একটু দেখি তাহলে। আচ্ছা, একটা মনে হয় না, হ্যাঁ একটা ধরছে, বাকিগুলো এখানে ধরে নেয়। আচ্ছা শুনুন, আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনি একটু নোট নেন প্লিজ সবাই। এখানে বৌদ্ধ মন্দির সবগুলো আসে নাই, বুঝছেন? না আসে নাই। আপনারা একটু সবাই লিখেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কয়েকটা বৌদ্ধ মন্দির আছে, এগুলো একটু আপনারা ওই অন্য বই থেকে আপনারা এটা একটু কালেক্ট করে নেবেন। এটা এখানে মিসিং হয়েছে। হুম। এটা এখানে মিসিং হয়েছে, রাইট। এটা আপনারা একটু পড়ে নেবেন কেমন। গুরুত্বপূর্ণ কয়েকটা বৌদ্ধ মন্দির আছে, যেমন রাউজানে আছে চট্টগ্রামের, তারপরে ঢাকায় আছে, এরকম যে কয়েকটা আছে, বেশি না, 5-6টা মতো। হ্যাঁ, আর বিহার যে, ও ইয়েস, গট ইট গট ইট, আপনাদের নোট লাগবে না এটা এখানে। হ্যাঁ, এটা আলাদা করে ইয়ে করা হয়েছে, যে কারণে এটা ওখানে একসাথে দেওয়া হয়নি। এই যে বিহারের কথা বলতেছি, এই বিহারের মধ্যেই আসেন একটু, এই যে এই জায়গাতে আসেন একটু। বিহার বলতে মূলত আহ আচ্ছা, বিহার মানে আপনারা কি জানেন আসলে বিহারের ফাংশনটা কি? বিহার মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের এটা একটা কিন্তু শিক্ষা কেন্দ্র। এই জন্য প্রাচীন আমলে যে বিহারগুলো ছিল সেগুলো কিন্তু এক একটা শিক্ষা কেন্দ্র হিসেবে সেগুলো পরিচালিত হতো। এই জন্য আহ প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দাকে বলে না, এটা কি নালন্দার যে নামটা আপনারা কি শুনছেন কেউ কখনো? এটা কেন বলা হয়? কারণ এটা কিন্তু এই বিহারটা, মহাবিহারটা, এটা শুধু বিহার না, এটা বরং একটা শিক্ষা কেন্দ্রের মতো ছিল, বিশ্ববিদ্যালয়ের মতো। যাই হোক, এবার যেটা বলতেছিলাম, চট্টগ্রামের রাউজানে যেটা, এই যে মহামুনি বিহার, এটা এটা মনে রাখবেন, এটা বিখ্যাত। আরেকটা হচ্ছে জগদ্দল বিহার, এটাও খুবই বিখ্যাত। আর সোমপুর বিহার তো এটা তো আপনারা বই পুস্তকে ছোটবেলায় আপনাদের 7, 8, 9-এর সমাজ বইতে পড়ছেন সবাই। তো এগুলো একটু মনে রাখবেন। আর শালবন, শালবনটা তো আমাদের দক্ষিণ অঞ্চলে যারা, কুমিল্লার এবং তার পরবর্তী যে অঞ্চলের মানুষ, তারা সাধারণত জানে। তো আনন্দ বিহার, তারপর হচ্ছে শালবন বিহার, এই দুটার পরিচয়। আর বাকিগুলো আপনারা মোটামুটি পারবেন। এখন আসেন, পুরাতন কীর্তি মানে কি। প্রাচীন স্থাপনার মধ্যে আরো কিছু, এমন কিছু আমরা স্থাপনা দেখি যেগুলো হচ্ছে মানুষ নির্মাণ করছে। আবার কিছু আছে স্থাপনা না, কোনো একটা নির্দিষ্ট স্থান বা প্রাকৃতিক কোনো একটা স্থান যেটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। যেমন ধরেন একটা দিঘি, তো দিঘির মধ্যে কোনো বিল্ডিং নাই কিন্তু সেটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, আছে না এরকম? তো আবার কিছু ক্ষেত্রে স্থাপনা আছে যেটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তো এইগুলো সবগুলোকে একসাথে করে এখানে একটা লিস্ট করা হয়েছে। এখানে বুঝে দেওয়ার কিছু নেই, এটা জাস্ট পড়ে নেবেন। এরপর আসেন স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্প এখানে সবগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষায় কোনটা কোনটা আসে আমি বলি আপনাদেরকে। সাধারণত কমলাপুর রেল স্টেশনের প্রশ্নটা দেখা যায়। তারপরে শাহজালাল বিমানবন্দরটা কয়েকবার আসছিল, জাতীয় সংসদ ভবন আসে, স্বোপার্জিত স্বাধীনতা এটা আসে মাঝে মাঝে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এটা আসে। এগুলো মোটামুটি বেশি আসে। আর মাঝে মাঝে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, হ্যাঁ কেন্দ্রীয় শহীদ মিনারটা আসে, হামিদুর রহমান এটা। এগুলো মোটামুটি আসে। আর এর বাইরে বাকি যেগুলো আছে তার মধ্যে মিশুক, এটা কয়েকবার পরীক্ষা আসছে দেখলাম, আমি যেমন সার্ক ফোয়ারা, এটা দাগাতে পারেন। আচ্ছা, আপনি কি এগুলো দাগাচ্ছেন বা দাগান, এগুলো মানে মার্ক করেন তো? নাইলে তো আমি বলে কোনো লাভ নেই আপনি যদি কাজটা অ্যাপ্লাই না করেন। তারপরে জাগ্রত চৌরঙ্গী, সংসপ্তক, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে স্মৃতির মিনার, এটাও বিভিন্ন পরীক্ষায় আসে। তারপর অপরাজেয় বাংলা, এগুলো মোটামুটি পরীক্ষায় আসে। আর অনেক সময় আরেকটা বিষয় বলি আপনাদের, আপনারা যারা ভাইবা ফেস করবেন ভবিষ্যতে বিভিন্ন চাকরির আর কি, তো অনেক সময় আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেখানে যদি কোনো এরকম যদি ভাস্কর্য থাকে, কিংবা এরকম যদি কোনো স্থাপনা বা স্থাপত্য শিল্প থাকে, অবশ্যই সেটা কে সৃষ্টি করেছে, সেটার মানে নির্মাতাকে বা স্থপতিকে, আর্কিটেক্টকে, সেটা অবশ্যই আপনারা জেনে যাবেন। এটা আমার বিসিএস এর ভাইবা অভিজ্ঞতার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, এটা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে
আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলি, আপনারা তো এখানে আছেন অল্প কজন, আমার লাইভ ক্লাসগুলো আপনারা কমই লাইভে অ্যাটেন্ড করেন, বেশিরভাগ দেখা যায় আপনার রেকর্ড ক্লাসগুলোই শুনেন। যে কারণে আসলে আপনাদের সাথে কিছু কথা মাঝে মাঝে শেয়ার করতে চেয়েও শেয়ার করা হয় না। আপনারা অন্য কোনো পরীক্ষায় কি আসলে অ্যাটেন্ড করতেছেন বা করবেন কি না, এই জিনিসটা আসলে সবাইকে একসাথে পেলে এটা আমি আলাপ করতে চাইছিলাম। আচ্ছা, এনিওয়ে, তারপরে বাংলাদেশে উপজাতি, উপজাতি নিয়ে একটা প্রশ্ন প্রায় কমনলি থাকে। তার মধ্যে কমন প্রশ্ন হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি কোনটা কোনটা, এটা হচ্ছে সবচাইতে কমন একটা প্রশ্ন। এটা এখানে দেখা আছে একদম মাঝখানে দেখেন, গারো, খাসি এবং হচ্ছে সাঁওতাল। আচ্ছা, খাসিয়া সম্প্রদায়ের মানে আবাসস্থল কোথায়, গারোদের আবাসস্থল কোথায়, এগুলো কিন্তু প্রশ্ন আসে, আপনারা জানেন তো এগুলা? এগুলো কি সেভাবে আপনারা পড়েন কিনা, এগুলার কোন উপজাতির আবাসস্থল কোথায় সেটাও কিন্তু জানা জরুরি। ঠিক আছে? যেমন ধরেন ময়মনসিংহের গারো পাহাড়ের আহ বাস কাদের কাদের, আবার খাগড়াছড়িতে কাদের, আবার কিছু ক্ষেত্রে কিছু উপজাতির ক্ষেত্রে রাঙ্গামাটিতে বেশি তাদের প্রাধান্য। ঠিক আছে? আবার অল্প বিচ্ছিন্ন কিছু মনে হয় কক্সবাজার এবং রাজশাহী অঞ্চলে কিছু আছে maybe। তো এগুলো পড়েন, যেমন পটুয়াখালীতে হচ্ছে রাখাইন, রংপুরের রাজবংশী, এগুলো অল্প অল্প। তবে বৃহদার্থে সবচেয়ে বেশি উপজাতি হচ্ছে আহ পার্বত্য চট্টগ্রামে, কেমন? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস মনে রাখবেন, উপজাতিদের যে আহ তাদের যে হচ্ছে অনুষ্ঠানগুলা, এগুলো তো এখানে একটু পরে মনে হয় ধরছে। এই যে উপজাতিদের বসবাসের স্থানটা এখানে দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। কিন্তু তাদের অনুষ্ঠানটা এখানে অল্পই আসছে, যেমন চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠান বিছু, এটা আসছে। ঠিক আছে? তারপরে হচ্ছে মুতশিলং, আর কি, এই অল্প কয়েকটাই এখানে আসছে। আর আপনারা এগুলো আরেকটু বিস্তারিত দেখতে চাইলে আপনাদের বই থেকে তাদের যে উৎসব, সেই উৎসবের নামগুলো, হ্যাঁ, বৈশাখীটা দেখে নিতে পারেন। বৈশাখী একটা কমন প্রশ্ন। বৈশাখী মানে কি আপনারা জানেন? বৈশাখী দিয়ে তিনটা উৎসবকে রেফার করা হয়, তো কেউ কি জানেন? যেমন বি দিয়ে, এখানে বৈশাখীর বি মানে হলো বিশু, এই বিজু বর্ষবরণ অনুষ্ঠানটা। সা দিয়ে হচ্ছে সাংগ্রাই। আর বই দিয়ে কি বলেন তো? এইটা সবাই দেখি রেসপন্স করেন, এগুলো শেখা দরকার আছে আপনাদের। কই, কারো কি জানা নাই মনে হয়? আচ্ছা, যা হোক, বই মানে ওইখানে বোঝা যাচ্ছে বৈশু বা বৈশুক, এটাও একটা উৎসব। এটা মূলত ত্রিপুরারা পালন করে আর কি। তো আর বাকি দুইটা হচ্ছে তো আমাদের সাজ্জাদ তো বলে দিল। ঠিক আছে? হ্যাঁ, বৈশুক অথবা বৈশু, সাজ্জাদ। বৈশুক মানে দন্ত স্বরস্বকার, বৈশুক বা বৈশু। এটা লোকালি আপনারা যারা ওই যে এখানে চট্টগ্রামের যারা আছেন, আপনারা পার্বত্যতে যদি কখনো ভিজিট করেন এই সমস্ত অনুষ্ঠানগুলোতে, এটা আপনারা সরাসরি দেখবেন, ওরা খুব এনজয় করে এই অনুষ্ঠানগুলো। যেমন ওদের জলকেলি থাকে, তারপরে বিভিন্ন ওয়েতে ওরা সেলিব্রেট করে। তো আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ যদি উপজাতির কেউ থাকলে ভালো হতো আর কি। এনিওয়ে, তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের আলোচনায়, বাংলাদেশ বেতার, ডাক বিভাগ, এগুলো আই হোপ আপনারা পারবেন। আমি শুধু কয়েকটি ইম্পর্টেন্ট এখানে কিওয়ার্ড বলে দিচ্ছি। একটা হচ্ছে এই যে ইউপিইউ দেখছেন, বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থার যে সদস্য, হ্যাঁ, এই বিশ্ব ডাক সংস্থাটা শুধু শিখে রাখেন, ইউপিইউ বলতে কাকে বোঝায়। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আর এখন আধুনিক ডাক ব্যবস্থায় ইলেকট্রনিক পোস্ট বেরিয়েছে, আপনারা জানেন কিনা? এটার নাম হচ্ছে ই পোস্ট। তাহলে ই পোস্ট জিনিসটা কি, এটা একটু জানা রাখতে হবে আপনাদেরকে। আর আমাদের ডাক বিভাগের একটা স্লোগান আছে, সেবায় আদর্শ, এটা আমাদের রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ডাক টিকিট, আমাদের যে ডাক টিকিট, এটা প্রকাশ হয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। এটা কেন জানবেন জানেন? বাংলাদেশের টাকাগুলো কোত্থেকে ইয়ে করা হয়, টাকার বলতে ওই চেক চেক গুলো যে প্রিন্ট হয়, হ্যাঁ, সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে না, ওখান থেকে এই ডাক টিকিটটাও কি প্রিন্ট হয়। সেই জন্য এটা চিনে রাখা দরকার আছে আপনাদের। আর এর বাইরে এখানে আর কিছু বাদ পড়ছে? বাংলায় বেতারের ছোট ছোট তথ্য, পাঁচ পাঁচ ছয়টা তথ্য, এগুলো তো আপনারা পারবেন। জাতীয় দিবসের ক্ষেত্রে এগুলো তো জানেন, শুধু কয়েকটি দিবস ইম্পর্টেন্টলি মাথায় রাখবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণের মধ্যে পরীক্ষার জন্য
আচ্ছা, একটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছেন সাজ্জাদ। স্বাধীনতার ঘোষক হিসেবে কাকে? বুঝতেই তো পারতেছেন, এটা তো আর বলার দরকার নাই। এখন সরকার, আহ, এটা যখন যে সরকার আছে সে অনুযায়ী আপনার উত্তর এটা চেঞ্জ করে নেবেন। আর কারো চাকরির পরীক্ষা দেওয়ার পিরিয়ডে যদি সরকার পরিবর্তন না হয়, তাহলে আপনি একটা যেটা জানেন সেটা দিয়ে আপনি আপনি ফুল চাকরি কাল এটা চালিয়ে দিতে পারেন। কাশেম রেজা কি বললেন? স্যার কর্নেল অলি না? আচ্ছা। আচ্ছা, এটা ফান করে বলা যায়, ঠিক আছে। তবে আবার সাথে সাথে পরীক্ষা লিখে দিয়েন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। ওকে। তারপরে হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষক দিবস। হ্যাঁ, আপনারা যারা শিক্ষক পদের পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তাদের জন্য শিক্ষক দিবসটা মনে রাখতে পারেন, 19 জানুয়ারি, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এদিকে সশস্ত্র বাহিনী দিবসটা মনে রাখেন, 21 নভেম্বর। তারপরে হচ্ছে জাতীয় শিশু দিবসটা, এটা আসার সম্ভাবনা কম যেহেতু ওই দিন আহ, শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তারপরে হচ্ছে, আর বাকি এখানে তো বেশি ধরা হয়নি, এগুলা বাদ দেওয়ার দরকার নাই, বুঝেন নাই? এখানে আসলে যেহেতু তথ্য এমনিতেই হাইলাইটস আকারে দেওয়া হয়েছে, তো আমার পরামর্শ থাকবে আপনারা এখান থেকে আসলে বাদ দিয়েন না, এগুলো পড়েন কেমন, অন্তত পড়ে যান। এগুলা মানে পড়ে পড়ে যাবেন একদম। লাইন বাই লাইন মুখস্থ না করলে অন্তত ভালো করে পড়ে নিন আর কি, আমার রিকোয়েস্ট থাকবে এটা। আর ভালো কথা, কোন জেলায় শিক্ষার হার বেশি, শিক্ষার হার কম, কোন জেলার ধরেন আলু উৎপাদন সবচেয়ে বেশি, এই টাইপের যে তথ্যগুলো আছে, এগুলো একটু আপনারা পড়ে নিন। এগুলা এগুলাতেই প্রশ্ন আসে। আর শিক্ষা থেকে প্রশ্ন একটু কম আসে, শুধু শিক্ষা কমিশন নিয়ে এখানে কয়েকটা প্রশ্ন আছে, এগুলা বিশেষ করে প্রথম কমিশন আর লাস্ট কমিশন। হ্যাঁ, এই এই ধরনের কয়েকটা হাইলাইটস দেখবেন, যেমন কুদরতি শিক্ষা কমিশন 1972 গঠিত হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম শিক্ষা কমিশন, সেই কারণে এটা ইম্পর্টেন্ট। ওকে, সো এরকম ইম্পর্টেন্ট দু একটা দেখে নিন। আর এরপরে হচ্ছে এখানে তো বাকি হলো প্র্যাকটিস। এরপরে আরেকটা অংশ আছে, আহ, না সরি, এখানে তো ফাইনাল অনুশীলনী। ওকে, সো দ্যাটস অল। আই হোপ আপনারা বাংলাদেশ পার্টটা মোটামুটি এখানে শেষ। এখন বাংলাদেশ পার্টের বেসিক তথ্য এখানে শেষ। আপনারা বাকি বুক নাম্বার 1 এবং 2 ওখানে যেগুলো পাবেন সেগুলো আবার এগুলো না, সেগুলো একটু ভিন্ন আলোচনা আছে, তাও বাংলাদেশ রিলেটেড, তবে একটু ভিন্ন আলোচনা আছে। আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা লেকচার 1, যেটা আমাদের বুক নাম্বার 1, সেটা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন, আর না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভালো করে পড়াশোনা করেন, বাসায় সময়টা কাজে লাগান, আর পারলে একটু নিজেরা যতটুকু সম্ভব ছোট ছোট টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, যেন প্র্যাকটিস থাকে আর কি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।